আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না আমাদের এই ইউনিভার্স কতটা ইনসেনলি ম্যাসিভ, আর এই ইউনিভার্সে লুকিয়ে রয়েছে কত রকমের অজানা রহস্য। কিছু কিছু তো এমন জিনিস আছে যা শুনলে লিটারেলি আমরা এই মুহূর্তে বিশ্বাসই করতে পারবো না। আজকের এই ভিডিওতে স্পেসের কিছু এমন অজানা আর অদ্ভুত ট্রুথ বলতে চলেছি যা না কোনোদিন স্কুলে পড়ানো হয়েছে, না কেউ কল্পনা করতে পারবে। যা শুনে তোমাদের এক্সপ্রেশন ঠিক এইরকম হতে চলেছে। শুধু একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেষ অবধি দেখো। গ্যারেন্টি দিচ্ছি রিয়েল স্পেস লাভার্সদের আজ গায়ে কাঁটা দিতে বাধ্য। সূর্যের কালার কি? বলো বলো, জলদি বলো। নিশ্চয়ই ভাবছো সূর্যের রং তো লাল বা কমলা বা হলুদ। ওয়েল, তিনটেই ভুল উত্তর। সূর্যের রং তো আসলে কিছুটা এইরকম, হ্যাঁ, কিছুটা সবুজ গ্রিনিশ টাইপের। এতদিন যদি ভেবে থাকো সূর্য একটা বিশাল হলুদ আগুনের গোলা, তাহলে তুমি অ্যাকচুয়ালি ভুল। ওয়েল, লেট মি এক্সপ্লেন। দেখো, বিজ্ঞানীরা কোনো স্টারের কতটা টেম্পারেচার সেটা তার কালারের স্পেকট্রাম দেখে বুঝতে পারে। প্রত্যেকটা কালারের একটা ওয়েভলেন্থ হয়, আর সেই ওয়েভলেন্থকে মেপেই অ্যাস্ট্রোনমার্সরা কিন্তু বুঝতে পারে যে সেই স্টার অ্যাকচুয়ালি কতটা গরম। শুনলে অবাক হবে, সব থেকে ঠান্ডা স্টারগুলো ইনফ্যাক্ট লাল রঙের হয়, আর সব থেকে গরম স্টারগুলো কিছুটা নীল রঙের হয়। আর আমাদের স্টার মানে সূর্য তার সব এনার্জি সবুজ রঙের কাছাকাছি একটা ওয়েভলেন্থে এমিট করে। এবার যদি তুমি সূর্যকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে দেখো, তাহলে আবার এটাকে সাদা দেখাবে, কারণ সূর্য সবুজ বাদে আরও যে বাকি ওয়েভলেন্থগুলো এমিট করে সেই সব কালার একসাথে মিক্স হয়ে তোমার চোখ সেটাকে সাদা হিসেবে দেখে। কিন্তু আমরা পৃথিবীর মধ্যে থেকে যখন সূর্যকে দেখি তখন আবার সেটা হলুদ দেখায়, তাই তো? কেন জানো? কারণ তখন পৃথিবীর অ্যাটমসফিয়ার সব ওয়েভলেন্থের মধ্যে নীল রংটাকে বেশি করে রিফ্লেক্ট করে দেয়, আর যেই নীল কালারটা বেশি করে রিফ্লেক্ট হয়ে যায় তখন সবুজ থেকে নীল রং বেরিয়ে যাওয়ার ফলে পড়ে রইল হলুদ। তাই সূর্যকে আমরা হলুদ দেখি। যদি সূর্য সত্যিই হলুদ হতো না, তাহলে সূর্য আজকের তুলনায় 800 ডিগ্রি সেলসিয়াস আরো ঠান্ডা হতো, আর তার ফলে এখন যে হ্যাবিটেবল জোন আছে সেটা আরো সামনের দিকে চলে যেত, আর পৃথিবী ঠান্ডায় জমে একটা বরফের গোলা হয়ে যেত। কি মনে হচ্ছে না এত বড় ভুল এতদিন জেনে এসেছি আমরা? কিন্তু এর পরের গুলো শুনলে কি বলবে? এবার শোনো স্পেসের এক্সপ্লোশনের ব্যাপারে বলি। এই যে দেখতে পাচ্ছ, এই এক্সপ্লোশনগুলো আসলে কিন্তু রিয়েল নয়। কারণটা অনেকেই গেস করে নিয়েছো। স্পেসে কোনো এয়ার নেই মানে বাতাস নেই, তার মানে কোনো অক্সিজেনও নেই, আর অক্সিজেন নেই মানে আগুন জ্বলবে কিভাবে অক্সিজেন ছাড়া? হ্যাঁ, যা কিছু স্পেসের এক্সপ্লোশন মুভিতে দেখানো হয় এই সব কিছু অ্যাকচুয়ালি ভুল। তোমরা তো অ্যাস্ট্রয়েড বেল্টের কথা শুনেছো। মুভিতে যে দেখানো হয় যে এই অ্যাস্ট্রয়েড বেল্টের মধ্যে দিয়ে হেভি কায়দা করে কোনো স্পেসক্রাফট উড়ে যাচ্ছে। তোমায় হেভি স্কিলফুল ড্রাইভার হতে হবে, তবেই এখান দিয়ে স্পেসক্রাফট উড়িয়ে নিয়ে যেতে পারবে। ওয়েল, সেটা অ্যাকচুয়ালি সত্যি নয়, কারণ এই অ্যাস্ট্রয়েড বেল্টের মধ্যে কোটি কোটি পাথর ঘুরে তো বেড়ায় নানা রকম সাইজের, যেখানে স্পেস ডাস্ট মানে ধুলো থেকে শুরু করে চাঁদের 4 ভাগের 1 ভাগ সাইজের বিশাল বড় বড় পাথর বা অ্যাস্টেরয়েডও আছে। এদের মধ্যে 1 লাখেরও বেশি অ্যাস্টেরয়েড তো 1 কিলোমিটারেরও বেশি চওড়া, কিন্তু এগুলো খুবই ছড়িয়ে ছিটিয়ে থাকে। মানে মার্স আর জুপিটারের মাঝে যে অ্যাস্টেরয়েড বেল্টটা আছে সেটা প্রায় 225 মিলিয়ন কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, যেটা সূর্য আর পৃথিবীর মধ্যেকার দূরত্বের থেকেও প্রায় 1.5 গুণ বেশি। আর তার ফলে এখানে থাকা পাথরগুলো একে অপরের থেকে মিলিয়ন কিলোমিটার দূরে থাকে। তাই তোমার স্পেসক্রাফটের সাথে কোনো পাথর বা অ্যাস্টেরয়েড ধাক্কা লাগার চান্স প্রায় ইম্পসিবল। একদম ইজিলি বিন্দাস যেতে পারবে। আচ্ছা, অনেকে ভাবে এই অসীম স্পেসে যদি কাউকে ছেড়ে দেওয়া হয় স্পেস স্যুট ছাড়া, তাহলে সে সঙ্গে সঙ্গে ঠান্ডায় জমে বরফ হয়ে যাবে। কিন্তু বলে রাখি, এটা সত্যি নয়, কারণ ঠান্ডায় জমার জন্য স্পেস থেকে তোমার বডিতে তাপমাত্রা ট্রান্সফার হতে হবে, তাই তো? কিন্তু স্পেসের ফাঁকা ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে তাপমাত্রা খুব তাড়াতাড়ি ট্রান্সফার হতে পারে না। তুমি অবশ্যই ঠান্ডায় জমে ফ্রিজ হয়ে যাবে, কিন্তু সেটা হতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যাবে। ততক্ষণে তুমি অন্য কোনো কারণে হয়তো এমনিই মারা যাবে। অনেকে তো এটাও ভাবে যে স্পেসের স্পেস স্যুট ছাড়া চলে গেলে তোমার শরীর ফেটে যাবে, এক্সপ্লোড হয়ে যাবে। সেটাও ভুল। বরং তোমার রক্তের মধ্যে থাকা নাইট্রোজেন সব এক হয়ে বাবল তৈরি করতে থাকবে, আর তোমার শরীর ফুলে ডাবল হয়ে যাবে সাইজে। কিন্তু সেটার ফলে তুমি মরে যাবে না সঙ্গে সঙ্গে, বরং অক্সিজেনের অভাবে তার আগে তুমি শেষ হয়ে যাবে। কারণ 15 সেকেন্ড স্পেসে থাকলেই তোমার ব্রেন রক্তের মাধ্যমে এনাফ অক্সিজেন পাবে না, আর তাই তুমি ওখানেই অজ্ঞান হয়ে যাবে। আর তারপর কি? শেষ। এবার এটা শোনো, মার্কারি মানে বুধ সূর্যের সব থেকে কাছের গ্রহ আমরা সবাই জানি, কিন্তু অবাক কাণ্ড, এটা সব থেকে গরম গ্রহ কিন্তু নয়।
যদিও এখানে দিনের বেলায় 430°C তাপমাত্রা উঠে যায়, কিন্তু রাতে তাপমাত্রা -180°C নেমে যায়। ভাবতে পারছো? কারণ এখানে তাপ ধরে রাখার কোনো অ্যাটমসফিয়ারই নেই। বরং সোলার সিস্টেমের সবথেকে গরম গ্রহ তো শুক্র মানে ভেনাস, কারণ শুক্রের মোটা থিক অ্যাটমসফিয়ার সব তাপ ধরে রাখে, প্লাস গ্রিনহাউস এফেক্টও তৈরি করে, যার ফলে আজ এটা একটা গরম নরক। এর সারফেসের তাপমাত্রা প্রায় 475°C, যেটা লেড গলিয়ে দেওয়ার জন্য এনাফ। বাপ রে। আচ্ছা, আমরা তো স্কুলে পড়ে এসেছি যে সূর্য স্থির আর তার চারপাশে বাকি সব গ্রহরা ঘুরে চলে, আর এই সোলার সিস্টেমটাও স্থির। কিন্তু বাস্তবে তো এই সোলার সিস্টেমটাই 220 কিলোমিটার/সেকেন্ড স্পিডে মুভ করে চলেছে স্পেসের মধ্যে দিয়ে। মানে পৃথিবী যে স্পিডে সূর্যের চারদিকে ঘোরে তার থেকেও প্রায় 7 গুণ বেশি স্পিডে সোলার সিস্টেমটাই মুভ করে চলেছে। ভাবা যায়? আমাদের এই সোলার সিস্টেম 230 মিলিয়ন বছরে পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিটাকে একবার পাক খেয়ে ঘুরে আসে। আজকে আমরা মিল্কি ওয়ের যে পজিশনে আছি না, লাস্ট টাইম ঠিক এই পজিশনে যখন পৃথিবী আর সোলার সিস্টেম ছিল, তখন পৃথিবীতে সবে ডাইনোসরসরা জন্মানো স্টার্ট করেছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় পৃথিবী আর সব গ্রহ সূর্যকে অরবিট করছে, সূর্যের চারদিকে ঘুরছে, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্রু নয়। সোলার সিস্টেমের সব যত প্ল্যানেটস আর মুনস সূর্যকে নয়, বরং তার মাঝের একটা সেন্ট্রাল পয়েন্টকে কেন্দ্র করে ঘুরছে, যেটাকে ব্যারি সেন্টার বলা হয়। পৃথিবীর ক্ষেত্রে এই ব্যারি সেন্টার সূর্যের কোরের খুব কাছে, তাই খুব একটা ডিফারেন্স এখানে বোঝা যায় না। মনে হয় যেন পৃথিবী সূর্যেরই চারদিকে ঘুরছে। কিন্তু যদি জুপিটারের কথা বলি, জুপিটারের ক্ষেত্রে কিন্তু ওই ব্যারি সেন্টার মানে ওই সেন্ট্রাল পয়েন্টটা সূর্যের কেন্দ্রের থেকেও 55,000 কিলোমিটার দূরে রয়েছে। তাই বলাই যায় যে জুপিটার আর সূর্য একে অপরকে অরবিট করে আসলে। আমাদের পৃথিবীকে স্পেস থেকে দেখলে মনে হতে পারে এটা পুরো গোল, কিন্তু আসলে তো এটা একটা এবড়ো খেবড়ো আকারের একটা এলিপসয়েড মানে উপবৃত্তাকার। হ্যাঁ, ঠিকই শুনছো। আসলে পৃথিবীর স্পিডে ঘোরার ফলে যে সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয় না, সেটা ইকুয়েটর অঞ্চলটাকে হালকা চ্যাপ্টা করে দেয়। আর তাই দুই পোলের তুলনায় ইকুয়েটরের দিকে পৃথিবী কিন্তু প্রায় 43 কিলোমিটার বেশি চওড়া। আর তাই ইকুয়েটর অঞ্চলে কিন্তু গ্র্যাভিটি কিছুটা কম হয়, উইক হয় স্লাইটলি, যার জন্য ইকুয়েটর অঞ্চলে রকেট লঞ্চ করাও ইজি হয় পোলের তুলনায়। তুমি কি জানো, আমাদের এই স্পেসে তুমি যত জোরেই চিৎকার করো না কেন, তোমার চিৎকার কেউ শুনতে পারবে না। আর সেটা কিছুটা সত্যিও, কারণ সাউন্ড ট্রাভেল করার জন্য কোনো মাধ্যম বা মিডিয়ামের দরকার পড়ে। আর স্পেস তো ভ্যাকুয়াম, এখানে ডাস্ট পার্টিকেলস বা যা কিছু মলিকিউলস থাকে সেগুলো খুবই দূরে দূরে থাকে, তার জন্য সাউন্ড বেশি দূর ট্রাভেল করার আগেই ফেড হয়ে যায়। তাই বড় বড় সুপারনোভা এক্সপ্লোশন বা ধরো দুটো ব্ল্যাক হোল ধাক্কা খাচ্ছে, এইসবের সাউন্ড তুমি শুনতে পাওয়ার আগেই নিস্তব্ধে শেষ হয়ে যাবে। কিন্তু স্পেসের কিছু কিছু জায়গায় প্রচুর পার্টিকেলস একসাথে আছে, আর তাই সেখানে সাউন্ডও ট্রাভেল করতে পারে। যেমন পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টারের মাঝে থাকা ব্ল্যাক হোলের চারপাশে থাকা হট গ্যাস ক্লাউড, এখানে এত পরিমাণ গ্যাস আছে যে তুমি অ্যাকচুয়ালি এই ব্ল্যাক হোলের সাউন্ড শুনতে পাবে। এটা কিছুটা এইরকম শুনতে লাগে। কিরকম লাগলো সাউন্ডটা কমেন্টে জানাও। আর এইরকমই আরও স্পেসের ভুল ধারণার ওপর ভিডিও চাইলে জলদি কমেন্টে পার্ট 2 লেখো, এর পার্ট 2 বানাবো তাহলে। আর আমি ভিডিও বানাতে এখন যা যা ইনস্ট্রুমেন্টস ইউজ করি যদি কিনতে চাও নিচের লিঙ্ক পেয়ে যাবে অ্যামাজন বা ফ্লিপকার্টের। এনিওয়েজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই।